বাংলা সাহিত্যের প্রথম ইতিহাস গ্রন্থ কে রচনা করেন? বাংলা সাহিত্যের প্রথম ইতিহাস গ্রন্থ রচনা করেন হচ্ছে দীনেশচন্দ্র সেন, বিশিষ্ট শিক্ষাবিদ ও গবেষক। দীনেশচন্দ্র সেন 1866 সাল থেকে 1939 খ্রিস্টাব্দ পর্যন্ত জন্ম হচ্ছে 1866 সালে এবং মৃত্যু হচ্ছে 1939 খ্রিস্টাব্দে। 1896 সালে বঙ্গভাষা ও সাহিত্য নামে প্রাচীন ও মধ্যযুগের বাংলা সাহিত্যের সুশৃঙ্খল এবং তথ্য সমৃদ্ধ ধারাবাহিক ইতিমূলক এ গ্রন্থটি রচনা করেন। আর এটি বাংলা সাহিত্যের প্রথম যথাযথ উপন্যাস গ্রন্থ হিসেবে স্বীকৃত। অন্যদিকে ডক্টর সুকুমার সেন, ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ এবং অসিত কুমার বন্দ্যোপাধ্যায় রচিত ইতিহাস বিষয়ক উল্লেখযোগ্য গ্রন্থগুলো হলো যথাক্রমে বাংলা সাহিত্যের ইতিহাস 1940, বাংলা ভাষার ইতিবৃত্তি 1959 এবং বাংলা সাহিত্যের ইতিবৃত্তি হচ্ছে প্রথম খণ্ড 1959। বঙ্গদর্শন পত্রিকার প্রথম সম্পাদক কে ছিলেন? বঙ্গদর্শন পত্রিকার প্রথম সম্পাদক ছিলেন হচ্ছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। 1972 সালে বাংলা উপন্যাস সাহিত্যের স্থপতি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের প্রথম বঙ্গদর্শন পত্রিকাটি প্রকাশ করেন এবং তিনি হচ্ছে এই পত্রিকার প্রথম সম্পাদক। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের জন্ম হচ্ছে 1838 সালে এবং মৃত্যু হচ্ছে 1894 খ্রিস্টাব্দে। কোন কবিতা রচনার জন্য কাজী নজরুল ইসলামের অগ্নিবীণা কাব্য নিষিদ্ধ হয়? বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের বিখ্যাত কাব্যগ্রন্থ অগ্নিবীণাতে প্রল্লাস, বিদ্রোহী, রক্তাম্বরধারিণী মা কবিতা তিনটি অন্তর্ভুক্ত এবং ধূমকেতু 26 সেপ্টেম্বর 1922 সংখ্যায় নজরুলের রাজনৈতিক কবিতা আনন্দময়ীর আগমনী প্রকাশ হলে 8 নভেম্বর পত্রিকার ওই সংখ্যা নিষিদ্ধ করা হয় এবং কবিতা রচনার জন্য ব্রিটিশ সরকার কর্তৃক 1 বছর কারাদণ্ডে দণ্ডিত হন। উল্লেখ্য, অনেকে লিখে থাকেন যে অগ্নিবীণা ব্রিটিশ সরকার কর্তৃক বাজেয়াপ্ত হয়েছিল, কিন্তু এ তথ্যটি সত্য নয় এবং গ্রন্থটি কোনো দিনই নিষিদ্ধ হয়নি। মৃন্ময়ী রবীন্দ্রনাথ ঠাকুরের কোন ছোট গল্পের নায়িকা? মৃন্ময়ী হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের সমাপ্তি গল্পের নায়িকা। রবীন্দ্রনাথ ঠাকুরের সমাপ্তি ছোট গল্পের নায়িকা মৃন্ময়ী এবং নায়ক হচ্ছে অপূর্ব কৃষ্ণ। অন্যদিকে তার দেনা পাওনা ছোট গল্পের নায়িকা হচ্ছে নীরু এবং পোস্টমাস্টার গল্পের নায়িকা বালিকা চরিত্র রতন এবং মধ্যবর্তিনী গল্পের নায়িকা হচ্ছে হর সুন্দরী ও শৈলবালা। নায়ক হচ্ছে নিবারণ। উত্তম পুরুষ উপন্যাসের রচয়িতা হচ্ছে রশিদ করিম। রশিদ করিমের একটি উল্লেখযোগ্য উপন্যাস হল উত্তম পুরুষ। 1961 সালে প্রকাশিত এ উপন্যাসটি নগর জীবনের বৈশিষ্ট্য অবলম্বনে রচিত হয়ে থাকে এবং তার অন্যান্য উল্লেখযোগ্য উপন্যাসের মধ্যে রয়েছে প্রসন্ন পাষাণ 1963, আমার যত গ্লানি 1973 এবং মায়ের কাছে যাত্রী ইত্যাদি। শওকত ওসমান রচিত উল্লেখযোগ্য উপন্যাস জননী 1968, কৃতদাসের হাসি 1962, জাহান্নাম হইতে বিদায় 1971 ইত্যাদি এবং জহির রায়হান রচিত উপন্যাস হচ্ছে হাজার বছর ধরে 1964, আরেক ফাল্গুন 1968, বরফগলা নদী 1969 ইত্যাদি এবং শহীদুল্লাহ কায়সার রচিত উল্লেখযোগ্য উপন্যাস হচ্ছে সারেংবউ 1962 এবং সংসপ্তক হচ্ছে 1965। কাশবনের কন্যা কোন জাতীয় রচনা? কাশবনের কন্যা হচ্ছে উপন্যাস। ঔপন্যাসিক শামসুদ্দিন আবুল কালাম রচিত অন্যতম উপন্যাস হচ্ছে কাশবনের কন্যা। এটি জেলে সম্প্রদায়ের জীবনভিত্তিক উপন্যাস এবং 1954 সালে প্রকাশিত গ্রন্থাগারে উপন্যাসটিতে বরিশাল অঞ্চলের মুখের ভাষা ও জীবনবোধ অত্যন্ত সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে এবং কোনটি মোহাম্মদ এনামুল হকের রচনা? এটা হচ্ছে মনীষা মঞ্জুষা। বিশিষ্ট শিক্ষাবিদ এবং গবেষক মোহাম্মদ এনামুল হক, যার জন্ম হচ্ছে 1906 সালে এবং মৃত্যু হচ্ছে 1982 সালে, রচিত এক সংকলন গ্রন্থ 2 খণ্ডের। এ গ্রন্থের প্রথম খণ্ড হচ্ছে 1975 সালে এবং দ্বিতীয় খণ্ড 1976 সালে প্রকাশিত হয়ে থাকে। আধুনিক ভাষাতত্ত্ব গবেষণা গ্রন্থটি রচনা করেন হচ্ছে আবুল কালাম মঞ্জুর মোর্শেদ এবং বাংলাদেশের আঞ্চলিক ভাষার অভিধান গ্রন্থটি রচনা করেন ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ। উল্লেখ্য, ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ রচিত আরেকটি ভাষাতত্ত্ব হলো বাংলা ভাষার ইতিবৃত্তি। বাংলা সাহিত্যে সনেট রচনার প্রবর্তক কে? বাংলা সাহিত্যে সনেট রচনার প্রবর্তক হচ্ছে মাইকেল মধুসূদন দত্ত। ইটালীয় সনেটো শব্দটি থেকে সনেট শব্দের উৎপত্তি এবং সনেটো শব্দের অর্থ হচ্ছে গীতি স্পন্দিত মৃদু ধ্বনি এবং বাংলা সনেট হলো গীতি কবিতার একটি ভাষা। যে কবিতায় কবি হৃদয়ের একটিমাত্র ভাব বা অনুভূতি অখণ্ড থেকে চতুর্দশ অক্ষর ও চতুর্দশ চরণ দ্বারা একটি বিশেষ পদের মধ্য দিয়ে কবিতা হিসেবে আত্মপ্রকাশ করে তাকে চতুষ্পদী কবিতা বা সনেট বলা হয়ে থাকে। ইটালীয় রেনেসার সন্ধিক্ষণে 14দশ শতকে কবি পেট্রাক সনেটের উদ্ভাবক। বাংলা সাহিত্যাঙ্গনে বাংলায় সনেট রচনা শুরু করেন মাইকেল মধুসূদন দত্ত এবং তার হাতেই এসেছে সনেট রচনার যুগান্তর সাফল্য। এই কারণেই তাকে বাংলা সাহিত্যে সনেট রচনার প্রবর্তক বলা হয় এবং
1860 সালে তিনি সনেট রচনা পরিকল্পনা গ্রহণ করলেও 1865 সালে ফ্রান্সের ভার্সাই নগরীতে অবস্থানকালে প্রথম বাংলা সনেট রচনা করেন এবং তার রচিত 102টি সনেটের সমন্বয়ে 1866 সালে পহেলা আগস্ট চতুষ্পদী কবিতাবলী প্রকাশিত হয় এবং তিনি বাংলা সনেট ছাড়াও বেশ কয়েকটি ইংরেজি সনেট রচনা করেন এবং পরবর্তী সময়ে বাংলা সনেট রচনায় দেবেন্দ্রনাথ সেন, মোহিতলাল মজুমদার এবং রবীন্দ্রনাথ ঠাকুর সহ আরও অনেকে সার্থকতার স্বাক্ষর রাখেন। জসীমউদ্দীনের কবর কবিতা কোন পত্রিকায় প্রথম প্রকাশিত হয়? জসীমউদ্দীনের কবর কবিতা প্রথম প্রকাশিত হয় হচ্ছে কল্লোল পত্রিকায়। পল্লীকবি জসীমউদ্দীনের জন্ম হচ্ছে 1903 সালে এবং মৃত্যু হচ্ছে 1976 খ্রিস্টাব্দে। একটি বিখ্যাত কবিতা কবর প্রথম প্রকাশিত হয় কল্লোল পত্রিকায় 1332 বঙ্গাব্দে শ্রাবণ সংখ্যায়। কবিতাটি তার প্রথম কাব্যগ্রন্থ রাখালি 1927-তে অন্তর্ভুক্ত হয় এবং তিনি যখন দশম শ্রেণীর ছাত্র ছিলেন তখন এই কবিতাটি রচনা করেন। ক্ষীয়মান এর বিপরীত শব্দ কি? ক্ষীয়মান এর বিপরীত শব্দ হচ্ছে বর্ধমান। ক্ষীয়মান শব্দটি বিশেষ্য পদ যার অর্থ হচ্ছে ক্ষয়প্রাপ্ত হচ্ছে এমন এবং এর বিপরীতার্থক শব্দ হচ্ছে বর্ধমান। অন্যদিকে বৃহৎ শব্দটির বিপরীতার্থক শব্দ হচ্ছে ক্ষুদ্র এবং বর্ধিষ্ণু শব্দটির বিপরীতার্থক শব্দ হচ্ছে ক্ষয়িষ্ণু বা হ্রাসপ্রাপ্ত এবং বৃদ্ধিপ্রাপ্ত শব্দটির বিপরীতার্থক শব্দ হচ্ছে হ্রাসপ্রাপ্ত। নষ্ট হওয়ার স্বভাব যার, এক কথায় হবে নষ্ট হওয়ার স্বভাব যার, এটা হচ্ছে নশ্বর। নষ্ট হওয়ার স্বভাব যার এর এক কথায় প্রকাশ হবে নশ্বর। নশ্বরের অপর অর্থ হলো নাশশীল, অনিত্য বা অস্থায়ী। অন্যদিকে নিঘাত এর অর্থ হচ্ছে গ্রীষ্মকাল বা উত্তাপ এবং নষ্টমান এর অর্থ হচ্ছে নষ্ট হয়ে যাচ্ছে বা বিনশ্বর অর্থ হচ্ছে বিনাশধর্মী বা অনিত্য। যে সমাসের পূর্বপদ সংখ্যাবাচক এবং সমস্ত পদের দ্বারা সমাহার বোঝায় তাকে বলে দ্বিগু সমাস। যে সমাসের সমাহার অর্থাৎ সমষ্টি অর্থে সংখ্যাবাচক পূর্ব পদের সাথে উত্তর পদের সমাস হয়ে থাকে এবং উত্তর পদের অর্থ প্রধান রূপে প্রতীয়মান হয়ে থাকে তাকে দ্বিগু সমাস বলা হয়ে থাকে। যেমন সে তারের সমাহার মানে কি 3 তারের সমাহার, সেটা হচ্ছে কি সেতার। আচ্ছা, তারপর হচ্ছে কি কোন বাক্যটি শুদ্ধ? কোন বাক্যটি শুদ্ধ? তাহার জীবন সংশয়পূর্ণ। সংশয় শব্দটি একটি বিশেষ্য পদ যার বিশেষণ হলো সংশয়পূর্ণ। সংশয়পূর্ণ শব্দটির অর্থ হলো সন্দেহপূর্ণ বা দ্বিধাপূর্ণ। সন্দেহপূর্ণ বা দ্বিধাপূর্ণ এবং উপযুক্ত বাক্যে তাহার জীবন সংশয়পূর্ণ দ্বারা গভীর অনিশ্চয়তা প্রকাশ করা হয়েছে। চাঁদমুখ এর ব্যাসবাক্য হলো চাঁদের মতো মুখ। সাধারণ গুণের উল্লেখ ব্যতীত উপমেয়ের সাথে উপমান পদের যে সমাস হয়ে থাকে তাকে উপমিত কর্মধারয় বলে এবং চাঁদমুখ এর ব্যাসবাক্য হলো মুখ চাঁদের ন্যায়, এটি উপমান কর্মধারয় সমাসের অন্তর্গত। সর্বাঙ্গে ব্যথা ওষুধ দিব কোথা? এই বাক্যে ঔষধ শব্দ কোন কারকে কোন বিভক্তির উদাহরণ? এটা হচ্ছে কি কর্মকারকের শূন্য। কর্তা যা করে বা যাকে আশ্রয় করে ক্রিয়া সম্পন্ন করে থাকে তাকে কর্মকারক বলা হয়ে থাকে। যেমন তুমি বই পড়ো, এখানে বই কর্মকারক। যাকে সত্য ত্যাগ করে কিছু দান করা হয় তাকে সম্প্রদান কারক বলা হয়ে থাকে। যেমন দারিদ্রকে ধন দাও। ক্রিয়ার সময়, বিষয় এবং স্থানকে অধিকরণ কারক বলে। যেমন প্রভাতে সূর্য উদয় হয়। আবার যে বিশেষ্য বা সর্বনাম পদ ক্রিয়া সম্পাদন করে থাকে তাকে কর্তা বা কর্তৃকারক বলা হয়ে থাকে। যেমন শিশুরা খেলা করছে। সুতরাং প্রশ্নে ঔষধ কর্মকে কেন্দ্র করে দেয়া ক্রিয়াটি সম্পন্ন হয়। ঔষধ শব্দটি কর্মকারক এবং শূন্য বিভক্তি। যেহেতু তুমি বেশি নম্বর পেয়েছো, সুতরাং তুমি প্রথম হবে কোন ধরনের বাক্য? কোন ধরনের বাক্য? এটা হচ্ছে কি জটিল বাক্য। 2 বা ততোধিক বাক্য যখন ও এবং আর কিংবা সুতরাং তথাপি ইত্যাদি অব্যয়ের সাহায্যে যুক্ত থাকে তখন তাকে যৌগিক বাক্য বলে। উল্লেখ্য যৌগিক বাক্যে 2টি স্বাধীন বাক্য থাকে এবং যেমন হচ্ছে কি তার বয়স বেড়েছে কিন্তু বুদ্ধি বাড়েনি, অতএব উপরিউক্ত বাক্যটি একটি যৌগিক বাক্য। সন্ধ্যার আগে ঝিলিমিলি স্রোতখানি বাঁকা রবীন্দ্রনাথ ঠাকুরের কোন কাব্যের কবিতা? এটা হলো বলাকা কাব্যের। প্রদত্ত পংক্তিটি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের বলাকা কাব্যগ্রন্থের বলাকা নামক কবিতার প্রথম পংক্তি এবং বলাকা কাব্যগ্রন্থটি প্রকাশিত হয় 1915 সালে। রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম হচ্ছে 1861 সালে এবং মৃত্যু হচ্ছে 1941 খ্রিস্টাব্দে। বাংলা ছন্দ কত প্রকার? বাংলা ছন্দ কত রকমের? বাংলা ছন্দ হচ্ছে 3 রকমের। বাক্য
পরস্পরয় বাক্য পরস্পরয় ভাষাগত ধ্বনি প্রবাহের সুসামঞ্জস্য, সঙ্গীত মধুর ও তরঙ্গ ঝঙ্কৃত ভঙ্গি রচনা করা হয় যে পরিমিত পদবিন্যাস রীতিতে, তাকেই বলা হয় থাকে ছন্দ। বাংলা ছন্দকে প্রধানত তিনটি ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে মাত্রাবৃত্ত ছন্দ বা মরিক মেট্রি, স্বরবৃত্ত ছন্দ বা স্ট্রেট মেট্রি, অক্ষরবৃত্ত ছন্দ বা মিক্সড অর কম্পোজিট মেট্রি। কোনটি শুদ্ধ বানান এটা হচ্ছে দ্বন্দ্ব। দ্বন্দ্ব শব্দটি একটি বিশেষ্য পদ যার অর্থ হচ্ছে ঝগড়া, বিবাদ, যুদ্ধ ইত্যাদি। শব্দটির বিশ্লেষণকৃত রূপ হলো দ্বি যুক্ত দ্বি। দ্বন্দ্ব দ্বি যুক্ত দ্বি হচ্ছে বিশ্লেষণ রূপ, হচ্ছে দ্বি যুক্ত দ্বি হচ্ছে বিশ্লেষণ রূপ। ওকে, তারপর হচ্ছে অমিতাক্ষর ছন্দের যে বৈশিষ্ট্য সেটা কি? ছন্দের বৈশিষ্ট্য কি? অমিতাক্ষর ছন্দের বৈশিষ্ট্য হচ্ছে অন্তমিল নেই। অমিতাক্ষর ছন্দ হলো অন্তমিলবিহীন এবং জ্যোতির বাধা ধরা নিয়ম লঙ্ঘনকারী ছন্দ বিশেষ। এর ইংরেজি পরিভাষা হলো ব্ল্যাঙ্ক ভার্স। অমিতাক্ষর ভাবের প্রবাহমানতা নেই এবং 14 মাত্রা চরণ থাকে এবং চরণ শেষে অন্তমিল থাকে না। পূর্ণ বা নাগর টাঙ্গন কোন নদীর উপনদী? এটা হচ্ছে মহানন্দা। পূর্ণ বা নাগর টাঙ্গন নদী মহানন্দা নদীর উপনদী। অন্যদিকে ভৈরব, কুমার, বড়াল নদী পদ্মার শাখা নদী। এগুলো হচ্ছে পদ্মার শাখা নদী। প্রাচীন পুণ্ড্রনগর কোথায় অবস্থিত? প্রাচীন পুণ্ড্রনগর অবস্থিত মহেস্থানগড়ে। বগুড়ার মহেস্থানগড়ে বাংলাদেশের সর্বপ্রাচীন বৃহৎ পুণ্ড্রনগরের ধ্বংসাবশেষ বিদ্যমান এবং 1879 সালে প্রত্নতত্ত্ববিদ স্যার আলেকজান্ডার ক্যানিংহাম নগর সভ্যতার ধ্বংসাবশেষ শনাক্ত করেন এবং এখানে প্রাপ্ত ব্রাহ্মী লিপিতে উৎকীর্ণ শিলালিপি থেকে এ সভ্যতার সত্যতা প্রমাণিত হয়। অন্যদিকে কুমিল্লা জেলার অদূরে অবস্থিত একটি ঐতিহাসিক স্থান হচ্ছে ময়নামতি। আর ভারতীয় উপমহাদেশের সবচেয়ে বিশালায়তনের প্রত্নতাত্ত্বিক নিদর্শন হলো পাহাড়পুর সোমপুর বিহার এবং নওগাঁ জেলায় অবস্থিত এ বিহার বাংলাদেশের বৌদ্ধ ও হিন্দু সংস্কৃতির এক আকর্ষণীয় নিদর্শন। উপমহাদেশীয়দের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম ভাইস চ্যান্সেলর কে ছিল? স্যার এ.এফ রহমান। উপমহাদেশীয়দের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম ভাইস চ্যান্সেলর ছিলেন স্যার আহমদ ফজলুল রহমান বা এ.এফ রহমান। এফ রহমানের জন্ম হচ্ছে 1889 সালে এবং মৃত্যু হচ্ছে 1945 সালে। 1934 থেকে 1936 পর্যন্ত তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ছিলেন। প্রধান নির্বাচন কমিশনারের মেয়াদকাল কত? প্রধান নির্বাচন কমিশনার একটি সাংবিধানিক পদ। বাংলাদেশের সংবিধানের 118 থেকে 126 অনুচ্ছেদ পর্যন্ত নির্বাচন কমিশন সংক্রান্ত আলোচনা করা হয়েছে এবং সংবিধানে 118 এর 3 অনুচ্ছেদে বলা হয়েছে যে এই সংবিধানের বিধানাবলীর সাপেক্ষে কোনো নির্বাচন কমিশনারের পদের মেয়াদ তাহার কার্যভার গ্রহণের তারিখ হইতে 5 বছর যাবৎকাল হইবে। তাহলে সঠিক উত্তর হচ্ছে 5 বছর। খ, সার্কভুক্ত কোন দেশের দূতাবাস বাংলাদেশে নেই? সার্কভুক্ত সকল দেশের দূতাবাস বাংলাদেশে রয়েছে। উল্লেখ্য, 1 এপ্রিল 2008 মালদ্বীপের দূতাবাস বাংলাদেশে চালু হলেও পরবর্তীতে 2014 সালের 31 মার্চ আবার বন্ধ হয়ে যায়। পুনরায় 1 জানুয়ারি 2015 মালদ্বীপ তাদের দূতাবাস বাংলাদেশে চালু করে। এবং সার্কভুক্ত দেশগুলো হলো বাংলাদেশ, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, নেপাল, ভুটান, মালদ্বীপ ও আফগানিস্তান। কোন বাংলাদেশি উপজাতির পারিবারিক কাঠামো পিতৃতান্ত্রিক? এটা হচ্ছে মারমা এবং সাঁওতাল। কোন বাংলাদেশি উপজাতির পারিবারিক কাঠামো পিতৃতান্ত্রিক? এটা হচ্ছে মারমা এবং সাঁওতাল। মারমা এবং সাঁওতাল উভয় হচ্ছে কি পিতৃতান্ত্রিক। খাসিয়া ও গারো উপজাতির পারিবারিক কাঠামো হচ্ছে মাতৃতান্ত্রিক এবং বাংলাদেশে বসবাসরত 45টি উপজাতির মধ্যে গারো এবং খাসিয়া ব্যতীত সকল উপজাতির পারিবারিক কাঠামো হচ্ছে কি পিতৃতান্ত্রিক। নিচের কোন পর্যটক সোনারগাঁও এসেছিলেন? এটা হচ্ছে ইবনে বতুতা। জগৎ বিখ্যাত পর্যটক ইবনে বতুতা, যার জন্ম হচ্ছে 1304 এবং মৃত্যু হচ্ছে 1378, ছিলেন মরক্কোর অধিবাসী। ইবনে বতুতা সোনারগাঁয়ে আসেন 1346 খ্রিস্টাব্দে এবং মধ্যযুগের আর যে সকল বিখ্যাত পরিব্রাজক সোনারগাঁয়ে পরিভ্রমণ করেন তারা হচ্ছেন চীনের মা হুয়ান 1406 সালে এবং হৌ হিয়েন 1415 সালে। অন্যদিকে ফা হিয়েন আনুমানিক 358 সালে যার জন্ম এবং 435 খ্রিস্টাব্দে যার মৃত্যু। ভারত পরিভ্রমণকারী চীন দেশীয় বৌদ্ধ ভিক্ষুক ও পণ্ডিত মার্কো পোলো
মার্কো পোলোর জন্ম হচ্ছে 1254 এবং মৃত্যু হচ্ছে 1324 খ্রিস্টাব্দে। মধ্যযুগের ইউরোপীয় ভূ পর্যটকদের একজন। তার বর্ণনাকৃত ভ্রমণ বৃত্তান্ত থেকেই ইউরোপবাসী চীন, তিব্বত, ভারত, সিংহল, ব্রহ্মদেশ ও শ্যামদেশ সহ এশিয়ার বিভিন্ন অঞ্চলের জীবন যাপন সম্পর্কে প্রথম ধারণা জানতে পারে। আর আর হিউয়েনসাং হিউয়েনসাং হচ্ছে কি 602 থেকে 664 খ্রিস্টাব্দ পর্যন্ত, 602-তে জন্ম এবং 664 খ্রিস্টাব্দে মৃত্যু হচ্ছে হিউয়েনসাংয়ের। হলেন ভারত পরিব্রাজক, প্রাচীন চীন দেশীয় বৌদ্ধ ভিক্ষুক ও পণ্ডিত। তিনি ভারতে এসে গান্ধার, তক্ষশিলা, কাশ্মীর, মথুরা, অযোধ্যা, নেপাল ইত্যাদি বৌদ্ধ শাস্ত্র চর্চা কেন্দ্র ও যুদ্ধের স্মৃতি বিজড়িত তীর্থক্ষেত্র সমূহ পরিদর্শন করেন। বাংলাদেশে বর্তমানে কয় স্তর বিশিষ্ট স্থানীয় সরকার ব্যবস্থা চালু আছে? বাংলাদেশে বর্তমানে 3 স্তর বিশিষ্ট স্থানীয় সরকার ব্যবস্থা চালু আছে। প্রথম স্তর হচ্ছে ইউনিয়ন পরিষদ, দ্বিতীয় হচ্ছে উপজেলা পরিষদ এবং তৃতীয় হচ্ছে জেলা পরিষদ। আর শহরাঞ্চলে 2টি স্তর বিশিষ্ট আছে, সেটা হচ্ছে স্থানীয় সরকার ব্যবস্থা আছে শহরাঞ্চলে। প্রথমত একটা হচ্ছে পৌরসভা, দ্বিতীয় হচ্ছে সিটি কর্পোরেশন। বাংলাদেশের অষ্টম জাতীয় সংসদে কোনো সদস্য নিজের কাছে সংসদ সদস্য হিসেবে শপথ গ্রহণ করে, এটা হচ্ছে আব্দুল হামিদ। বাংলাদেশের জাতীয় সংসদ সদস্যদের শপথনামা সংবিধানের তৃতীয় তফসিলে লিপিবদ্ধ রয়েছে এবং সে অনুযায়ী প্রত্যেক নির্বাচিত ব্যক্তি বিদায়ী স্পিকার বা অনুপস্থিত ডেপুটি স্পিকারের সামনে শপথ গ্রহণ করে এবং শপথনামায় স্বাক্ষর করেন। এবং অষ্টম নির্বাচিত সংসদ সদস্য আব্দুল হামিদ অ্যাডভোকেট নিজের কাছে শপথ গ্রহণ করেন, যেহেতু তিনি নিজেই বিদায়ী স্পিকার। বাংলাদেশে কোন সনে সিটিবিটি অনুমোদন করে? বাংলাদেশ কোন সনে সিটিবিটি অনুমোদন করে? এটা হচ্ছে 2000 সালে সিটিবিটি অনুমোদন করে, বা কম্প্রেহেনসিভ টেস্ট ব্যান ট্রিটি বা পারমাণবিক অস্ত্র পরীক্ষা নিষিদ্ধকরণ চুক্তি করে। এ চুক্তির মাধ্যমে পারমাণবিক অস্ত্রের পরীক্ষামূলক বিস্ফোরণ নিষিদ্ধ ঘোষণা করা হয়ে থাকে। সিটিবিটি স্বাক্ষরের জন্য উন্মুক্ত করা হয় 1996 সালে 24 সেপ্টেম্বর। বাংলাদেশ 1996 সালে 24 অক্টোবর 129তম দেশ হিসেবে সিটিবিটিতে স্বাক্ষর করে এবং স্বাক্ষরের পর এটি রটিফাই বা অনুসমর্থনের প্রয়োজন হয়। বাংলাদেশ 2000 সালের 8 মার্চ 28তম এবং দক্ষিণ এশিয়ার প্রথম দেশ হিসেবে এটি অনুমোদন করে। সদ্য ঘোষিত তিতাস উপজেলা কোন জেলায় অবস্থিত? সদ্য ঘোষিত তিতাস উপজেলা কোন জেলায় অবস্থিত? এটা হচ্ছে কুমিল্লা জেলায় অবস্থিত। তিতাস উপজেলা দেশের 470তম উপজেলা এবং এটি কুমিল্লা জেলার অন্তর্গত। বাংলাদেশে বর্তমানে দেশে মোট উপজেলার সংখ্যা হচ্ছে 492টি। সর্বশেষ 492তম উপজেলা হচ্ছে হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ। বাংলাদেশের জাতীয় সংসদে কোরামে কতজন উপস্থিতি থাকতে হয়? এটা হচ্ছে 60 জন। সংবিধানের 72 2 অনুচ্ছেদে বলা আছে যে সংসদে বৈঠক চলাকালে কোনো সময় উপস্থিত সদস্য সংখ্যা 60-এর কম বলিয়া যদি সভাপতির দৃষ্টি আকর্ষণ করা হয়, তাহা হইলে তিনি অনূন্য 60 জন সদস্য উপস্থিত না হওয়া পর্যন্ত বৈঠক স্থগিত রাখিবেন কিংবা মুলতবি করিবেন। সুতরাং বাংলাদেশের জাতীয় সংসদে কোরাম হয় ন্যূনতম 60 জন সংসদ সদস্যের উপস্থিতিতে। বাংলাদেশের একমাত্র কিশোরী সংশোধন প্রতিষ্ঠানটি কোথায় অবস্থিত? বাংলাদেশের একমাত্র কিশোরী সংশোধন প্রতিষ্ঠানটি অবস্থিত হচ্ছে কোনাবাড়িতে। 10 ডিসেম্বর 2002 তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া গাজীপুরের কোনাবাড়িতে কিশোরী সংশোধন কেন্দ্রের উদ্বোধন করেন এবং বাংলাদেশে কিশোর ও কিশোরী উন্নয়ন কেন্দ্র রয়েছে 3টি। এর মধ্যে 2টি হচ্ছে কিশোর এবং একটি হচ্ছে কিশোরীর জন্য। কিশোর উন্নয়ন কেন্দ্র 2টি গাজীপুরের টঙ্গী এবং যশোরের পুলের হাটে অবস্থিত। এবং গাজীপুরে অবস্থিত উল্লেখযোগ্য প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে বাংলাদেশ ধান গবেষণা কেন্দ্র বাড়ি, BRRI জয়দেবপুর, বাংলাদেশের কৃষি গবেষণা কেন্দ্র এবং ধান গবেষণা কেন্দ্র হচ্ছে BRRI, আর হচ্ছে বাংলাদেশ কৃষি গবেষণা কেন্দ্র হচ্ছে BARI জয়দেবপুরে। সিকিউরিটি প্রিন্টিং কর্পোরেশন বাংলাদেশ লিমিটেড, মেশিন টুলস ফ্যাক্টরি, সমরাস্ত্র কারখানা ইত্যাদি। বাঙালি ও যমুনা নদীর সংযোগ কোথায়? বাঙালি এবং যমুনা নদীর সংযোগ কোথায়? এটা হচ্ছে বগুড়াতে। বাঙালি ও যমুনা নদীর সংযোগ কোথায়? এটা বগুড়াতে। রংপুর জেলার ঘগট নদীর অব্যাহত প্রবাহটি বগুড়ায় এসে বাঙালি নাম ধারণ করেছে এবং সাবমেরিন কেবল প্রকল্পটি কোন মন্ত্রণালয়ের কার্যক্রম?
সাবমেরিন কেবল প্রকল্পটি কোন মন্ত্রণালয়ের কার্যক্রম? এটা হচ্ছে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের কার্যক্রম হচ্ছে সাবমেরিন। 2001 সালের 16 আগস্ট বাংলাদেশ টেলিগ্রাফ ও টেলিফোন বোর্ড সাবমেরিন কেবলের উপর একটি খসড়া রিপোর্ট ডাক ও টেলিফোন মন্ত্রণালয়ে উপস্থাপন করেন এবং সে আলোকে 2002 সালে ইসলামী উন্নয়ন ব্যাংক অর্থায়নে সম্মত হয়। 2005 সালে প্রকল্প বাস্তবায়িত হয় এবং 35 মিলিয়ন মার্কিন ডলার ব্যয়ে মধ্যপ্রাচ্যের সাথে ইউরোপভুক্ত 14টি দেশ এবং 16টি সংস্থা CMEWE 4 নামে 22,000 কিলোমিটার দীর্ঘ অপটিক্যাল ফাইবার নেটওয়ার্কের সাথে যুক্ত হয় বাংলাদেশ। উল্লেখ্য, বাংলাদেশ এ প্রকল্প সংশ্লিষ্ট চুক্তিতে স্বাক্ষর করে 27 মার্চ 2004 এবং 21 মে 2006 কক্সবাজারে ঝিলংজাই ল্যান্ডিং স্টেশন উদ্বোধনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে এ তথ্যপ্রযুক্তি মহাসড়কে যুক্ত হয় এবং 1 জুলাই 2008 গঠিত হয়ে থাকে বাংলাদেশ সাবমেরিন কেবল কোম্পানি BSCCL। 2004 সালে সর্বপ্রথম কোন দেশের রাষ্ট্রপতি বাংলাদেশ সফর করেন? 2004 সালে সর্বপ্রথম কোন দেশের রাষ্ট্রপতি বাংলাদেশ সফর করেন? ভিয়েতনামের তৎকালীন রাষ্ট্রপ্রধান ট্রান ডুক লুইয়ং 2004 সালে প্রথম 22 থেকে 24 মার্চ বাংলাদেশ সফর করেন এবং 14 অক্টোবর 2006 চীনের প্রেসিডেন্ট শি জিনপিং 2 দিনের সফরে বাংলাদেশে আসেন। মূল্য সংযোজন কর বাংলাদেশে কখন থেকে চালু করা হয়? মূল্য সংযোজন কর বাংলাদেশে কখন থেকে চালু করা হয়? এটা হচ্ছে 1 জুলাই 2091 সালে। ভ্যাট বা ভ্যালু অ্যাডেড ট্যাক্সের বাংলা রূপ হলো মূল্য সংযোজন কর। 1991 সালে অর্থ আইন দ্বারা বাংলাদেশে মূল্য সংযোজন কর ব্যবস্থা প্রবর্তন করা হয় এবং 1 জুলাই 1991 থেকে এ কর ব্যবস্থা কার্যকর হয়ে থাকে। বাংলাদেশ উন্নয়ন ফোরামের সমন্বয়কারী কোন সংস্থা? বাংলাদেশ উন্নয়ন ফোরামের সমন্বয়কারী কোন সংস্থা? এটা হচ্ছে বিশ্বব্যাংক। সমন্বয়কারী কোন সংস্থা? এটা হচ্ছে বিশ্বব্যাংক। 2018 সালের 17-18 জানুয়ারি বাংলাদেশ উন্নয়ন ফোরামের সর্বশেষ বৈঠক অনুষ্ঠিত হয় ঢাকায় এবং এই সম্মেলনে বিশ্বব্যাংক, জাইকা, UNDP, IMF সহ কতিপয় উন্নয়ন সহযোগী সংস্থা অংশগ্রহণ করে। তবে প্রধান সমন্বয়কারী বিশ্বব্যাংক। কর্ণফুলী নদীর উৎস ভারতের কোন রাজ্যে? কর্ণফুলী নদীর উৎস হচ্ছে কি মিজোরাম রাজ্যে। কর্ণফুলী নদীর উৎসস্থল ভারতের মিজোরাম রাজ্যের লুসাই পাহাড়ের লংলেহতে। এটি হচ্ছে রাঙামাটি এবং বন্দরনগরী চট্টগ্রামের মধ্য দিয়ে প্রবাহিত হয়ে পতেঙ্গার সন্নিকটে বঙ্গোপসাগরে পতিত হয়েছে। ক্রিকেটে বাংলাদেশ কত সালে টেস্টের মর্যাদা পায়? টেস্ট মর্যাদা পায় 2000 সালে। 2000 সালে জুন মাসে অনুষ্ঠিত ICCর সভায় বাংলাদেশকে টেস্ট সদস্যপদ প্রদানের ব্যাপারে আলোচনা করা হয় এবং 26 জুন ইংল্যান্ডের লর্ডসে অনুষ্ঠিত সভায় সর্বসম্মতিক্রমে বাংলাদেশকে পূর্ণ সদস্য পদ প্রদান করা হয়। উল্লেখ্য, বাংলাদেশ একদিনের আন্তর্জাতিক ক্রিকেট খেলার মর্যাদা লাভ করে 1997 সালের 15 জুন। √2 সংখ্যাটি কী সংখ্যা? √2 সংখ্যাটি কী সংখ্যা? একটি অমূলদ সংখ্যা। √2 সংখ্যাটি কী সংখ্যা? একটি অমূলদ সংখ্যা। √2 সংখ্যা ওকে। পূর্ণবর্গ নয় এমন স্বাভাবিক সংখ্যার বর্গমূল অমূলদ সংখ্যা। √2 একটি পূর্ণবর্গ নয়। √2 একটি অমূলদ সংখ্যা। 1 মিটার সমান কত ইঞ্চি? 1 মিটার সমান কত ইঞ্চি? 1 মিটার সমান হচ্ছে 39.37 ইঞ্চি। 39.37। 1 মিটার সমান 39.37 ইঞ্চি। জোট নিরপেক্ষ দেশসমূহের প্রথম শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়? জোট নিরপেক্ষ দেশসমূহের প্রথম শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয় হচ্ছে বেলগ্রেডে। জোট নিরপেক্ষ দেশসমূহের সংগঠন NAM বা নন অ্যালাইড মুভমেন্ট বা জোট নিরপেক্ষ আন্দোলন গঠিত হয়ে থাকে 1955 সালের ইন্দোনেশিয়ার বান্দুংয়ে অনুষ্ঠিত সম্মেলনের মাধ্যমে। এ সম্মেলনের প্রথম শীর্ষ সম্মেলন 1961 সালে তৎকালীন যুগোস্লাভিয়ার রাজধানী বেলগ্রেডে অবস্থিত। সর্বশেষ 17তম শীর্ষ সম্মেলন ভেনেজুয়েলার কারাকাসে অনুষ্ঠিত হয়ে থাকে 14 থেকে 16 জুলাই 2016। পরবর্তী 18তম শীর্ষ সম্মেলন আজারবাইজানের বাকুতে অনুষ্ঠিত হয় হচ্ছে 2019 সালে। পানামা খাল কোন মহাসাগরকে যুক্ত করেছে? পানামা খাল যুক্ত করেছে হচ্ছে আটলান্টিক এবং প্রশান্ত মহাসাগরকে। 1914 সালে যুক্তরাষ্ট্র পানামা সরকারের সাথে এক চুক্তি বলে পানামার সংকীর্ণ স্থল ভাগ কেটে প্রশান্ত মহাসাগর ও আটলান্টিক মহাসাগরকে সংযুক্ত করে, যা পানামা খাল নামে পরিচিত এবং এই খালের দৈর্ঘ্য হচ্ছে 81 কিলোমিটার। চুক্তি অনুযায়ী যুক্তরাষ্ট্র 1999 সালে 15 ডিসেম্বর এ খালের নিয়ন্ত্রণ পানামার কাছে হস্তান্তর করে। কে লৌহ মানবী নামে পরিচিত
পরিচিত? কে লৌহ মানবী নামে পরিচিত? এটা হচ্ছে মার্গারেট থ্যাচার। মার্গারেট থ্যাচার হচ্ছে কনজারভেটিভ পার্টি থেকে 1979 থেকে 1990 সাল পর্যন্ত একটানা 3 মেয়াদে ব্রিটেনের প্রধানমন্ত্রী ছিলেন। তিনি ইউরোপের প্রথম নারী প্রধানমন্ত্রী এবং ব্রিটেনের সবচেয়ে দীর্ঘমেয়াদী প্রধানমন্ত্রী। পররাষ্ট্র ও অর্থনৈতিক নীতিতে তিনি অত্যন্ত কঠোর উন্নয়নমূলক নীতিমালা প্রয়োগ করেছিলেন, যা থ্যাচার রেভলিউশন নামেও খ্যাত। তার এরূপ গঠনমূলক কাজের জন্য বিশ্বে তিনি আয়রন লেডি বা লৌহ মানব নামে পরিচিত। মার্গারেট থ্যাচার 8 এপ্রিল 2013 সালে মারা যান। আবু গারিব বলতে কী বোঝায়? আবু গারিব হচ্ছে বাগদাদে অবস্থিত, ইরাকের রাজধানী বাগদাদে অবস্থিত একটি কারাগার। মার্কিন বাহিনী ইরাকি যুদ্ধ বন্দীদের এই কারাগারে বন্দী করে রাখে এবং তাদের উপরে অমানবিক নির্যাতন চালায়। বিগত 50 বছরের বিশ্বের সর্বকালের সেরা ফুটবলার ব্রাজিলের পেলে। তবে ইউরোপের একটি স্পোর্টস ম্যাগাজিন আয়োজিত এক জরিপে 50 বছরের সেরা খেলোয়াড় হিসেবে ফ্রান্সের জিনেদিন জিদানকে স্বীকৃতি দেওয়া হয়। এবং ইউনেস্কোর প্রধান কার্যালয় কোথায় অবস্থিত? প্যারিসে অবস্থিত। ইউনেস্কো এর পুনরূপ হচ্ছে ইউনাইটেড নেশনস এডুকেশনাল, সায়েন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন। এটি জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি বিষয়ক অঙ্গ সংগঠন এবং এর সদর দপ্তর ফ্রান্সের প্যারিসে অবস্থিত। অন্যদিকে নিউ ইয়র্কে ইউএন, ইউএনডিপি, ইউএনএপিএ, ইউনিসেফ, রোমে হচ্ছে এফএও, আইএফএডি, ডব্লিউএফপি এবং জেনেভায় আইএলও, আইটিইউ, ডব্লিউএইচও, ডব্লিউএমও, ডব্লিউআইপিও, ডব্লিউটিও, ইউএনএইচসিআর, ইউএনসিটিএডি ও রেড ক্রসের সদর দপ্তর অবস্থিত। রাষ্ট্রপ্রধান না হয়েও কোন ব্যক্তি রাষ্ট্রপ্রধানের মর্যাদা ভোগ করেন? হচ্ছে ইয়াসিন আরাফাত। 60-এর দশকে ইসরায়েলের দখল থেকে মাতৃভূমির আত্মনিয়ন্ত্রণের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে সশস্ত্র গেরিলা সংগ্রাম শুরু করেন। বৃহত্তর গেরিলা আক্রমণ পরিচালনার জন্য 1964 সালে কয়েকটি গেরিলা গ্রুপকে একত্রিত করে গঠন করেন পিএলও। 1980 সালে জাতিসংঘ পিএলওর প্রধান ইয়াসিন আরাফাতকে ভবিষ্যৎ ফিলিস্তিনি রাষ্ট্রের প্রধান হিসেবে স্বীকৃতি প্রদান করে। তখন থেকে মৃত্যুর আগ পর্যন্ত, মানে 1 নভেম্বর 2004 পর্যন্ত ইয়াসিন আরাফাত রাষ্ট্রপ্রধানের মর্যাদা ভোগ করেন। ডিসআর্মিং ইরাক গ্রন্থের রচয়িতা হচ্ছে হ্যান্স ব্লিক্স। সুইডেনের সাবেক পররাষ্ট্রমন্ত্রী হ্যান্স ব্লিক ইরাকে তদন্ত কমিশন পরিচালনা এবং এত সম্পর্কিত আন্তর্জাতিক সংগঠন ও পরাশক্তি রাষ্ট্রে কূটনৈতিক তৎপরতার অভিজ্ঞতার উপরে ভিত্তি করে লিখেন ডিসআর্মিং ইরাক নামক বইটি। উল্লেখ্য, সালমান রুশদির স্যাটানিক ভার্সেস এবং হিলারি ক্লিন্টনের লিভিং হিস্ট্রি আলোচিত 2টি বই। এ উপমহাদেশ থেকে এযাবৎ কতজন নোবেল পুরস্কার পেয়েছেন? এই উপমহাদেশ থেকে এখন পর্যন্ত 11 জন ব্যক্তিত্ব নোবেল পুরস্কার লাভ করেছেন। তারা হলেন সাহিত্যে রবীন্দ্রনাথ ঠাকুর এবং পদার্থবিজ্ঞানে চন্দ্রশেখর ভেক্টর রমন 1939, চিকিৎসায় হরগোবিন্দ খুরানা 1968, শান্তিতে মাদার তেরেসা 1979, পদার্থবিজ্ঞানে আব্দুস সালাম 1979, পদার্থবিজ্ঞানে সুব্রমণিয়াম চন্দ্রশেখর 1983, অর্থনীতিতে অমর্ত্য সেন 1998, শান্তিতে ডক্টর মোহাম্মদ ইউনুস 2006, রসায়নে ভেক্টর রমন রামকৃষ্ণ 2009, শান্তিতে মালালা ইউসুফজাই ও কৈলাস সত্যার্থী 2014 এবং আরেকজন হচ্ছে অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়। তার মানে এই উপমহাদেশ থেকে 12 জন পেয়েছে, 12 জন ব্যক্তিত্ব। নেপালের বর্তমান প্রধানমন্ত্রীর নাম কি? নেপালের বর্তমান প্রধানমন্ত্রীর নাম হচ্ছে কেপি শর্মা ওলি, 15 ফেব্রুয়ারি 2018 থেকে বর্তমান পর্যন্ত বিদ্যমান। উল্লেখ্য, গিরিজা প্রসাদ কৈলারা গণতান্ত্রিকভাবে নির্বাচিত নেপালের প্রথম প্রধানমন্ত্রী ছিলেন। নেপালের প্রথম প্রধানমন্ত্রী ছিলেন। ইরাকে কখন মার্কিন ব্রিটিশ যৌথ সামরিক অভিযান শুরু হয়? হচ্ছে 2003 সালের 20 মার্চ। 2003 মার্চ থেকে ইরাকে কখন মার্কিন ব্রিটিশ যৌথ সামরিক অভিযান শুরু হয়? 2003 সালের 20 মার্চ। 2003 সালে 20 মার্চ ইরাকে 2003 সালে 20 মার্চ স্থানীয় সময় ভোর 5:30টায় মার্কিন ব্রিটিশ বাহিনী কর্তৃক যৌথ সামরিক অভিযান শুরু হয়। বর্তমানে
জাতিসংঘের মহাসচিব কোন দেশের নাগরিক? জাতিসংঘের মহাসচিব কোন দেশের নাগরিক? বর্তমানে জাতিসংঘের মহাসচিব 13 অক্টোবর 2016 জাতিসংঘের নবম মহাসচিব নির্বাচিত হন পর্তুগালের সাবেক প্রধানমন্ত্রী অ্যান্টোনিও গুটেরেস। 31 ডিসেম্বর 2016 অষ্টম মহাসচিব বান কি মুনের মেয়াদ পূর্ণ হলে 1 জানুয়ারি 2017 জাতিসংঘের মহাসচিব হিসেবে দায়িত্ব গ্রহণ করেন তিনি। বিশ্বের নতুনতম রাষ্ট্র কোনটি? বিশ্বের নতুনতম রাষ্ট্র দীর্ঘদিনের চলমান সংকটের অবসানে 2011 সালে 15 জানুয়ারি অনুষ্ঠিত গণভোটের ভিত্তিতে দক্ষিণ সুদান 9 জুলাই 2011 থেকে বিশ্বের নবীনতম এবং 195তম স্বাধীন দেশ হিসেবে যাত্রা শুরু করার সুযোগ পায়। আরব লীগের প্রতিষ্ঠাতা সদস্য নয় হচ্ছে সংযুক্ত আরব আমিরাত। 1945 সালে 22 মার্চ মিশরের রাজধানী কায়রোতে আরব লীগ আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠিত হয় এবং এর প্রতিষ্ঠাতা সদস্য 7 জন। এগুলো হচ্ছে মিশর, সিরিয়া, লেবানন, ইরাক, জর্দান, সৌদি আরব এবং ইয়েমেন। পরবর্তীতে 1971 সালে সংযুক্ত আরব আমিরাতের সদস্যপদ লাভ করে। কোন দেশটি ল্যাটিন আমেরিকার অন্তর্ভুক্ত নয়? ভৌগোলিকভাবে ল্যাটিন আমেরিকা বলতে পুরো দক্ষিণ আমেরিকা এবং উত্তর আমেরিকার মেক্সিকোর উত্তর সীমান্ত পর্যন্ত বোঝায়। সেই হিসেবে প্রশ্নে উল্লেখিত 4টি দেশই ল্যাটিন আমেরিকার অন্তর্ভুক্ত। এখানে আছে হচ্ছে ব্রাজিল, পেরু, আর্জেন্টিনা, পানামা। এ অঞ্চলে মোট 20টি স্বাধীন দেশ আছে। দেশগুলো হলো ইকুয়েডর, আর্জেন্টিনা, উরুগুয়ে, কিউবা, কোস্টারিকা, কলম্বিয়া, এল সালভাদর, গুয়াতেমালা, ডোমিনিকান রিপাবলিক, চিলি, নিকারাগুয়া, পানামা, প্যারাগুয়ে, পেরু, বলিভিয়া, ভেনেজুয়েলা, ব্রাজিল, মেক্সিকো, হন্ডুরাস ও হাইতি। বর্তমানে ক্যারিবিয়ান এলাকায় জামাইকা এবং ত্রিনিদাদ ও টোবাগোকে ল্যাটিন দেশ হিসেবে বিবেচনা করা হয়। ইন্টারপোল সংস্থার সদর দপ্তর কোথায়? ইন্টারপোল সংস্থার সদর দপ্তর হচ্ছে লিওতে। ইন্টারপোল শব্দটি পূর্ণরূপ হচ্ছে ইন্টারন্যাশনাল পুলিশ অর্গানাইজেশন। অপরাধীদের শনাক্তকরণ এবং গ্রেপ্তার করতে বিশ্বের দেশগুলো পরস্পরকে সহযোগিতার লক্ষ্যে প্রতিষ্ঠিত হয়েছে। এ আন্তর্জাতিক সংস্থা 1923 সালে প্রতিষ্ঠিত। এ সংস্থাটির সদর দপ্তর ফ্রান্সের লিও শহরে অবস্থিত। মধ্যপ্রাচ্যে কখন প্রথম তেল অস্ত্র ব্যবহার করা হয়েছিল? মধ্যপ্রাচ্যে তেল সমৃদ্ধ দেশগুলো হঠাৎ করে একযোগে তেল রপ্তানি বন্ধ করাকে বলা হয় থাকে তেল অস্ত্র ব্যবহার। মধ্যপ্রাচ্যের দেশগুলো 1973 সালে সর্বপ্রথম তেল অস্ত্র ব্যবহার করেন। 1973 সালে সর্বপ্রথম তেল অস্ত্র ব্যবহার করেন 73 সালে। তো অপশন এ হচ্ছে সঠিক। বান্ডুং শহরটি কোন দেশে অবস্থিত? বান্ডুং শহরটি ইন্দোনেশিয়ার জাভা বারাত প্রদেশের রাজধানী এবং ইন্দোনেশিয়ার এই বিখ্যাত শহরটি জোট নিরপেক্ষ আন্দোলনের সাথে জড়িত। এটা হচ্ছে বান্ডুং শহরটি ইন্দোনেশিয়ায় অবস্থিত। কার্টাগেনা প্রোটোকল হচ্ছে জাতিসংঘের জৈব নিরাপত্তা বিষয়ক একটি চুক্তি কার্টাগেনা প্রোটোকল এবং 1999 সালে ফেব্রুয়ারিতে কলম্বিয়ার কার্টাগেনা শহরে জৈব নিরাপত্তা বিষয়ক চুক্তির ব্যাপারে সিদ্ধান্ত গৃহীত হয় এবং পরবর্তীতে 2000 সালের 24 থেকে 29 জানুয়ারি চুক্তিটির খসড়া চূড়ান্ত করা হয় এবং 29 জানুয়ারি চুক্তিটি স্বাক্ষরিত হয়ে থাকে। জাতিসংঘের জৈব নিরাপত্তা বিষয়ক চুক্তি হচ্ছে কার্টাগেনা জৈব নিরাপত্তা বিষয়ক চুক্তি। এ বছর তামাক নিয়ন্ত্রণে আন্তর্জাতিক জেনেভা সম্মেলনের সভাপতি কোন দেশের নাগরিক? প্রশ্নে উল্লেখিত এ বছর বলতে 2004 সালকে বোঝানো হয়েছে। 2004 সালে বিশ্ব স্বাস্থ্য সংস্থার 57তম সম্মেলনে সভাপতিত্ব করেন হচ্ছে পাকিস্তানের স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসের খান। 2003 সালে 56তম সম্মেলনের সভাপতি ছিলেন হচ্ছে বাংলাদেশের তৎকালীন স্বাস্থ্যমন্ত্রী ডক্টর খন্দকার মোশাররফ হোসেন। Choose the correct alternative and marks its letter on your answer sheet. Stockings are long socks. Stockings এর অর্থ হচ্ছে কি হাঁটু পর্যন্ত বা তার উপর লম্বা মোজা। যেহেতু মোজা হাঁটুর ওপর পর্যন্ত বিস্তৃত হচ্ছে তাই এটি শর্ট বা স্মল হওয়া বাঞ্ছনীয় নয়। আবার মোজার ক্ষেত্রে এখানে বড় হওয়ার ক্ষেত্রে লম্বা বিষয়টি মুখ্য, তাই সঠিক উত্তর হচ্ছে লং। মেনি স্টুডেন্টস উইল নাও বি স্টার্টেড টু ওয়ারি অ্যাবাউট দেয়ার এক্সাম রেজাল্ট। ওয়ারি উদ্বিগ্ন হওয়ার, রিফ্লেক্ট প্রতিফলন, ইনকোয়ার মানে কি খোঁজখবর নেওয়া, হচ্ছে কমেন্ট মানে মন্তব্য করা। সাধারণত পরীক্ষার পরে ফলাফল সম্পর্কে মন্তব্য করা বা খোঁজখবর নেওয়া হচ্ছে উদ্বিগ্ন থাকাটাই স্বাভাবিক। She told me his name after he
after he had left. She told me his name after he had left. কোন সেন্টেন্সে আফটারের পূর্বে, কোনো সেন্টেন্সে আফটারের পূর্বে ক্লজটি পাস্ট ইনডিফিনিট টেন্স হলে পরবর্তী হলে আফটার এর পরবর্তী ক্লজটি পাস্ট পারফেক্ট টেন্সে হবে। ক্লাইমেট ইজ এ স্টেট অফ দ্য এনভায়রনমেন্ট। ক্লাইমেট ইজ এ স্টেট অফ দ্য এনভায়রনমেন্ট। ক্লাইমেটের অর্থ হলো কি বায়ুমণ্ডল, যা একটি নির্দিষ্ট এলাকার কয়েক বছরের আবহাওয়ার গড় অবস্থাকে নির্দেশ করে। এখানে স্টেট মানে অবস্থা, সিচুয়েশন মানে হচ্ছে অবস্থা, তবে এটি গ্রাম শহরের অবস্থা বোঝাতে ব্যবহৃত হয়। র্যাঙ্ক মানে সারি বা ক্রম, সাইজ মানে আকার। এখানে স্টেট দিয়ে জলবায়ুর অবস্থা বোঝায়, তাই সঠিক উত্তর হচ্ছে ক। আই ফাইনালি কিল্ড দ্য ফ্লাই উইথ এ রোল্ড আ পেপার। কোনো কিছু দ্বারা হত্যা করা বোঝাতে কিলের সাথে উইথ প্রিপোজিশন ব্যবহৃত হয়ে থাকে, এবং এ রোল্ড আপ নিউজ পেপার দ্বারা হত্যা করা বোঝাতে উইথই সঠিক। উই মাস্ট লুক প্লেজার অর এলস উই উইল বি ডিসস্যাটিসফাইড। ডিসস্যাটিসফাইড মানে কি অসন্তুষ্ট, ক্রস মানে কি কাটাকাটি, হ্যাপি মানে কি সুখী, ডিলাইট মানে আনন্দ। বাক্যটি বোঝাচ্ছে যে আমরা অবশ্যই আনন্দিত থাকবো, নতুবা সে। এখানে নতুবা শব্দটি আনন্দিত এর বিপরীত কিছু বোঝাচ্ছে। এর অর্থ হচ্ছে এর জন্য কয়ই হচ্ছে সঠিক। দ্য ম্যান ডাইড ফ্রম ওভার ইটিং। ডাইড বাই মানে কি কোনো কিছু আঘাতে যখন মরে যাবে তখন সেটা হচ্ছে ডাইড বাই। ডাইড অফ মানে কি যখন রোগে মারা যাবে তখন হচ্ছে ডাইড অফ। ডাইড ফর মানে কি আত্মত্যাগ করা। ডাইড ফ্রম মানে কি কোনো কারণে মারা যাওয়া। এখানে অতি ভোজনের কারণে মানে কি ওভার ইটিংয়ের কারণে যখন মারা যাচ্ছে তখন সেটা হচ্ছে ডাই ফ্রম। আচ্ছা, হি অ্যাডভাইসড মি টু গিভ আপ স্মোকিং। অ্যাডভাইস ভার্বের পরে অবজেক্ট না থাকলে ইনফিনাইট না বসে ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়ে থাকে, কিন্তু অবজেক্ট থাকলে ইনফিনাইট ব্যবহৃত হয়ে থাকে। এর নিয়ম অনুসারে যেহেতু অ্যাডভাইসের পরে মি আসে, তাই সঠিক উত্তর হবে খ। দ্য এক্সপ্রেশন after one's own heart means to one's own liking. After one's own heart এর অর্থ হলো কারোর সর্বোত্তম পছন্দের অনুরূপ কিছু। অফ এক্স্যাক্টলি দ্য টাইপ ওয়ান্স লাইক বেস্ট এই অর্থে সঠিক উত্তর হচ্ছে গ। দ্য ডে অফ মাই সিস্টার্স ম্যারেজ ইজ ড্রয়িং নিয়ার। দ্য আন্ডারলাইন ওয়ার্ড ইজ এ অবলিক এন। দ্য ডে অফ মাই সিস্টার্স ম্যারেজ ইজ ড্রয়িং নিয়ার। The underlined word is a adverb. নিয়ার এখানে হচ্ছে অ্যাডভার্ব, কারণ এটি ড্রয়িং ভার্বকে মডিফাই করেছে। সাধারণত নাউন প্রোনাউন বা ইন্টারজেকশন ছাড়া অন্য যে কোনো ওয়ার্ডকে মডিফাই করলে তা অ্যাডভার্ব হয়ে থাকে। সুতরাং সঠিক উত্তর হচ্ছে ঘ। হুইচ অফ দ্য ফলোয়িং সেন্টেন্স ইজ দ্য কারেক্ট অন? মাই ফাদার was in hospital for 6 weeks. during the summer. বাক্যের অর্থ অনুযায়ী সঠিক উত্তর হচ্ছে ঘ, কারণ এখানে পিরিয়ড অফ টাইম বোঝাতে ফর 6 weeks এবং গ্রীষ্মকাল বোঝাতে ডিউরিং শব্দটি ব্যবহার করা হয়েছে। He intends to stay in the country for 2 months. এখানে লিভের অর্থ বসবাস করা বা রিসাইড করা, যা অনেকটা স্থায়ী জীবনযাপনকে বোঝায়। স্টে মানে কি অবস্থান করা, বিশেষত অল্প সময়ের জন্য। স্টপ মানে কি থামা বা থামানো। হল্ট মানে কি থামানো। বাক্যের ধরন অনুযায়ী গ এবং ঘ কোনোটা হওয়ার সম্ভাবনা নেই, এবং ক এবং ক্ষয়ের মধ্যে ক্ষয় হচ্ছে অধিকতর উপযোগী, কারণ হচ্ছে 2 মাস অবস্থান করা স্টে বোঝায়। বসবাস করা লিভ বসালে অর্থবোধক হয় না। সুতরাং সঠিক উত্তর হবে কি খ। হোয়াট আর ইউ সো অ্যাংরি অ্যাবাউট? কোনো ব্যক্তির সামবডি অ্যাংরি হলে অ্যাংরি এর সাথে উইথ অবলিক অ্যাট বসে, কিন্তু কোনো কিছু নিয়ে রাগান্বিত হলে অ্যাংরি এর সাথে অ্যাবাউট বসে। সুতরাং সঠিক উত্তর হবে ক। কি ক। দ্য প্যারেন্টস বিকাম এক্সট্রিমলি anxious when their son had not returned by 11 o'clock. I always remember the holiday I spent in your home, she said. Always. He knew it was a very risky operation, but he was determined to carry it out. Misanthropist
মিস্যানথ্রোপিস্ট মিস্যানথ্রোপিস্ট হচ্ছে এ হেটার অফ ম্যানকাইন্ড। মিস্যানথ্রোপিস্ট হচ্ছে হেটার অফ ম্যানকাইন্ড, যে মানব জাতিকে ঘৃণা করে। সঠিক উত্তর হচ্ছে গ। দ্য ফার্স্ট ল্যাঙ্গুয়েজ মিনস দ্য ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ। ফার্স্ট ল্যাঙ্গুয়েজ বলতে সাধারণত মানব শিশু জন্মের পর যে ভাষা তার পরিবেশ ও পারিপার্শ্বিকতা থেকে শিখে তাই বোঝায়। সুতরাং সঠিক উত্তর হচ্ছে গ। শাহিন উড নেভার হ্যাড টেকেন দ্য জব if he had known what great demand it would make on his time. এটা হচ্ছে হি হ্যাড নোন। প্রিন্সিপাল ক্লজ যদি পারফেক্ট কন্ডিশনাল বা উড হ্যাভ, কুড হ্যাভ, মাইট হ্যাভ এর হয় তাহলে ইফ যুক্ত কন্ডিশনাল সেন্টেন্সে ইফ যুক্ত ক্লজটি পাস্ট পারফেক্ট টেন্সে হবে, এবং এখানে ক হলো পাস্ট ইনডিফিনিট এবং খ হলো পাস্ট পারফেক্ট টেন্স এবং গ হলো পাস্ট পারফেক্ট এবং ঘ হলো পাস্ট কন্টিনিউয়াস টেন্স। সুতরাং সঠিক উত্তর হচ্ছে গ। she has dyed her hair a beautiful shade of brown. কালার্ড মানে কি রঙিন, গিভেন মানে দেয়ার, ড্রাইড মানে শুকানো, ডাইড মানে কি রং করা। সুতরাং চুলের রং করা অর্থেই সঠিক। প্রেসার কুকারে পানির স্ফুটনাঙ্ক কী হয়? প্রেসার কুকারে পানির স্ফুটনাঙ্ক বেশি হয়। বায়ুর চাপ যত বৃদ্ধি পায় এবং পানি বা তরলের স্ফুটনাঙ্ক তত বৃদ্ধি পায়। প্রেসার কুকারে বাষ্পের বহির্গমন নিয়ন্ত্রণ করার মাধ্যমে অভ্যন্তরীণ চাপ বৃদ্ধির ফলে পানির স্ফুটনাঙ্ক বৃদ্ধি পেয়ে 103 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছে এবং সে কারণে প্রেসার কুকারে রান্না তাড়াতাড়ি হয়ে থাকে। কত তাপমাত্রায় পানি ঘনত্ব সবচেয়ে বেশি? এটা হচ্ছে 4 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পানি ঘনত্ব সবচেয়ে বেশি। সাধারণত কোনো বস্তুর তাপমাত্রা হ্রাস করলে এর ঘনত্ব বৃদ্ধি পায় এবং পানির একমাত্র ব্যতিক্রম প্রসারণ হচ্ছে পানির তাপমাত্রা কমিয়ে 4 ডিগ্রি সেলসিয়াসে আনলে তার ঘনত্ব সবচেয়ে বেশি হয়ে থাকে এবং 4 ডিগ্রি সেলসিয়াস থেকে তাপমাত্রা কমিয়ে আনলে এর ঘনত্ব আবার কমতে থাকে। পানির ধর্মের জন্য বরফ পানিতে ভাসে। সিএনজি এর অর্থ কী? সিএনজি এর অর্থ হচ্ছে কমপ্রেস ন্যাচারাল গ্যাস। উচ্চচাপে প্রাকৃতিক গ্যাসকে তরলে রূপান্তর করে যানবাহনের জ্বালানি হিসেবে ব্যবহার করা হয়ে থাকে। এ ধরনের জ্বালানি থেকে অব্যবহৃত কার্বন কম নির্গত হয় বলে এটি পরিবেশ বান্ধব। নার্ভাস সিস্টেমের স্ট্রাকচারাল এবং ফাংশনাল ইউনিটকে বলা হয়ে থাকে নার্ভাল এবং ফাংশনাল ইউনিটকে বলা হয়ে থাকে নিউরন বলা হয়ে থাকে। প্রতিটি কিডনি সেলে অনেকগুলো ক্ষুদ্র কার্যকরী একক সমন্বয়ে গঠিত হয়ে থাকে, তাকে বলা হয়ে থাকে নেফ্রন, এবং নিউরন হলো স্নায়ুতন্ত্রের কার্যকরী উপাদান যা দিয়ে নার্ভ বা স্নায়ু গঠিত হয়ে থাকে। কোন মাধ্যমে শব্দের গতি সবচেয়ে বেশি? কঠিন মাধ্যমে মানে সেটা হচ্ছে কোন মাধ্যমে শব্দের গতি সবচেয়ে বেশি? এটা হচ্ছে লোহাতে। মাধ্যম ছাড়া শব্দ চল করতে পারে না বিধায় শূন্য মাধ্যমে শব্দ গতিহীন। মাধ্যমের ঘনত্বের উপরে শব্দের গতি নির্ভরশীল, অর্থাৎ মাধ্যম যত ঘন হবে শব্দের গতি তত বেশি হবে। তাই লোহার ঘনত্ব বেশি হয় কারণে পানি বা বাতাসের তুলনায় লোহার শব্দের গতি বেশি হবে। স্বাভাবিক অবস্থায় বাতাসের গতি 332 মিটার পার সেকেন্ড এবং পানিতে কত? 1450 মিটার পার সেকেন্ড। লোহায় কত? 5221 মিটার পার সেকেন্ড। সুন্দরবনের আয়তন কত বর্গ কিলোমিটার? বিশ্বের সবচেয়ে বড় ম্যানগ্রোভ বনভূমি হলো সুন্দরবন। পশ্চিমবঙ্গ ও বাংলাদেশ এলাকা মিলিয়ে এর আয়তন কত? 10,000 বর্গ কিলোমিটার। তবে বাংলাদেশ অঞ্চলের আয়তন কত? 6017 বর্গ কিলোমিটার। সূত্র হচ্ছে বন অধিদপ্তর উল্লেখ। ইউনেস্কো বিশ্ব সম্পদ ও ঐতিহ্য কমিটি 1997 সালে 6 ডিসেম্বর সুন্দরবনকে 798তম বিশ্ব ঐতিহ্য হিসেবে ঘোষণা করে। সুন্দরবনকে 798তম বিশ্ব ঐতিহ্য হিসেবে ঘোষণা করে। রক্তে হিমোগ্লোবিনের কাজ কি? রক্তে হিমোগ্লোবিনের কাজ হচ্ছে কি অক্সিজেন পরিবহন করা। প্রতিটি কোষে পৌঁছে দেওয়া এবং কোষ থেকে কার্বন ডাই অক্সাইড পরিবহন করে ফুসফুসে নিয়ে আসা। রোগ প্রতিরোধের কাজে নিয়োজিত আছে শ্বেত কণিকা এবং রক্ত জমাট বাঁধতে সাহায্য করে অনুচক্রিকা।